আমরা এখন বর্ণালী নিয়ে আলোচনা করব। বর্ণালী কী জিনিস একটু পরে আমরা বলতেছি, তার আগে ধরে নাও যে বৈশিষ্ট্য অনুসারে বর্ণালী হচ্ছে দুই ধরনের, একটা শ্বসন বর্ণালী আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। এটা কি অনুসারে? বৈশিষ্ট্য অনুসারে। বৈশিষ্ট্য অনুসারে বর্ণালী দুই ধরনের, একটা শ্বসন একটা বিকিরণ। সাধারণত শ্বসন বর্ণালীটা একটু অনুজ্জ্বল হয়, বা কেউ কেউ বলছে ব্ল্যাক হয়। কি হয়? কালো হয়। হ্যাঁ, হাজারি বলছে, হাজারি স্যার বলছে কালো হয়। যা হোক, আমরা মনে রাখবো যে শ্বসন বর্ণালী সাধারণত অনুজ্জ্বল টাইপের এবং বিকিরণ বর্ণালী হচ্ছে উজ্জ্বল টাইপের। তো আমাদের পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে এইখান থেকে পরীক্ষা আসবে, ভি 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 আই, এখান থেকে ম্যাথ আসবে। কি আসবে? ম্যাথ আসবে, অর্থাৎ সিকিউ হইতে পারে অথবা MCQও হইতে পারে, এখান থেকে আসবে। তো আমরা এটা থিওরি বুঝবো, পাশাপাশি এটার ম্যাথ একবার ভিতর থেকে বুঝবো যে কীভাবে হচ্ছে আসলে। তো আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু আজকে মূলত বিকিরণ বর্ণালী। তারপরেও আমরা শ্বসন বর্ণালী সম্পর্কে একটু আমরা কথাবার্তা বলবো। সেটা কি? সেটা হচ্ছে, মনে করো এই পাখাটা আমরা লাল দেখতেছি কেন? এই পাখাটা লাল দেখতেছে এই কারণে, সূর্যের মধ্যে যে আলো পাই সেটা কয়টা কালার থাকে? 7টা কালার থাকে। তার মধ্যে 6টা কালার এখানে শোষিত হয়, তার মধ্যে একটা কালার প্রতিফলিত হয়। কোন কালার? রেড কালার প্রতিফলিত হয়, যেটা আমাদের চোখের মধ্যে আমরা চোখ দিয়ে দেখতে পাই, যার কারণে এটাকে আমরা লাল দেখি। বোঝা গেছে বাংলা কথা? ঠিক তেমনইভাবে আমরা এই পর্দাটাকে সবুজ দেখতেছি কেন? 7টা আলোর মধ্যে শুধুমাত্র সবুজ আলোটা প্রতিফলিত হয়, বাকি 6টা আলো এখানে শোষিত হয়। তো এইভাবে যে আমরা একটা বর্ণালী পাই, অর্থাৎ আমাদের চোখে যে কি দৃষ্টিগোচর হয়, এভাবে যে বর্ণালীর সৃষ্টি হয়, এটাকে বলবো আমরা শ্বসন বর্ণালী। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তাহলে আমরা একই সঙ্গে সবুজ, সাদা, কালো সবই দেখতে পাচ্ছি কেন? সবুজ কালার একসঙ্গে আমরা সবগুলো দেখতে পাই, সবগুলো আমাদের দৃষ্টিগোচর হয় একসঙ্গে, যার যতগুলো ক্যাপাসিটি সে ততগুলোই দেখতে পায়। তো আমাদের আবারও বলতেছি, আমাদের মেইন ফোকাসিং হচ্ছে বিকিরণ বর্ণালী। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো আমাদের এখনকার হেডলাইন হচ্ছে বিকিরণ বর্ণালী। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা বিকিরণ বর্ণালী নিয়ে আলোচনা করব। বিকিরণ বর্ণালী সাধারণত কিভাবে তৈরি হয়? বিকিরণ বর্ণালী তৈরি হয়, আমরা জানি ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যাবে? উচ্চ শক্তি স্তরে যাবে, তখন কি হয়? শক্তি শোষণ করবে। কিন্তু যদি ইলেকট্রন আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তখন কি হবে? শক্তি বিকিরণ করবে। এখন যে শক্তিটা বিকিরণ করবে সেটা যদি আমরা একটা পর্দার মধ্যে ফেলতে পারি, তাহলে আমরা বেশ কিছু কালার দেখতে পাবো, যে কালারগুলোকে আমরা কিন্তু মূলত বর্ণালী বলি। আবারও বলতেছি, আমাদের একটা পরমাণু আছে, আমরা হিট দিলাম, হিট দেওয়ার পরে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে চলে গেল, শক্তি শোষণ করলো। আবার শক্তি যখন বিকিরণ করবে, তাপ দেওয়া বন্ধ করবে, তখন শক্তি বিকিরণ করে আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। এখানে একটু তাকাও, আমি এখানে দেখাই। আমি একটা পরমাণুকে হিট দিচ্ছি, কি দিচ্ছি? তাপ দিচ্ছি। তখন এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। যখন তাপ দেওয়া আমি অফ করব, তখন সেই ইলেকট্রনটা আবারও পূর্বের অবস্থায় ফিরে আসবে। আবারও বলি, যদি এরকম হয়, আমি ইলেকট্রনকে তাপ দিলাম, ইলেকট্রনকে তাপ দিলাম, চলে গেল উপরে, তাপ শোষণ করে। তাপ দেওয়া যখন বন্ধ করব, তখন সে আসতে পারে এইখানে, অথবা আসতে পারে তার নিজের জায়গায় আসবে সব সময়। সাপোজ কথার কথা 2 থেকে 5-এ গেল, তাপ যখন বিকিরিত হবে, তখন কিন্তু 5 থেকে আবারও 2-এ আসবে। তবে এমনও হইতে পারে 5 থেকে প্রথমে 4-এ আসতেছে, 4 থেকে প্রথমে তারপর 3-এ আসতেছে, তারপরে 2-এ আসতেছে। মানে কোনো না কোনো সময় অবশ্যই তার নিজ বাড়িতে, নিজ ঘরে ফিরে আসবে, এটাই নিয়ম। তবে সাধারণত যে ঘটনাটা ঘটে, যে শক্তি স্তর থেকে যায়, বিকিরিত
শক্তি বিকিরিত যখন হবে তখন আবার সে তার মেইন যে কক্ষপথে সে ছিল সেই কক্ষপথে সাধারণত ফিরে আসে। সর্বপ্রথম বিজ্ঞানীরা হাইড্রোজেনের ক্ষেত্রে এটা নিয়ে গবেষণা করছেন। হাইড্রোজেনের এই কারণে আমরা বিকিরণ বর্ণালী সাধারণত হিসাব করি হাইড্রোজেন বর্ণালী থেকে। সর্বপ্রথম হাইড্রোজেন বর্ণালী নিয়ে গবেষণা করেন এবং মোটামুটি এই 6 ধরনের বর্ণালী নিয়ে আলোচনা করেন বিজ্ঞানীরা। তো এই 6 ধরনের মানে 6 ধরনের যে বর্ণালী আছে এগুলো আমাদের সিরিয়ালি মুখস্থ রাখতে হয়। তবে মুখস্থ রাখার জন্য অনেকেই অনেক টেকনিক অবলম্বন করে, আমরা হয়তো করতে পারি। যেমন এরকম টেকনিক একটা অবলম্বন হয়তো করতে পারি, যেমন লাইলি বলল প্রেম, লাইলি বলল প্রেম বোকামির ফসলে হয়, বোকামির ফসলে হয়। লাইলি বলল প্রেম বোকামির ফসল হয়। এগুলো কিন্তু বিকিরণ বর্ণালীটা আমরা এভাবে মনে রাখবো। লাইলি মানে লাইমেন, বলল মানে বামার, প্রেম মানে বোকামি মানে ফসলে মানে হয় মানে। তবে ফুন্ট এই শব্দটা বিভিন্ন জায়গায় আবার ফান্ড শব্দও পাবা, ফুন্ট বা ফান্ড। আবার নিউ ভার্সনের বইগুলোতে নতুন একটা যুক্ত করা হয়েছে, নতুন একটা গবেষণা করে পাওয়া গেছে বর্ণালী, তাই এটা যুক্ত করা হয়েছে। আগের ভার্সনের বইগুলোতে শুধুমাত্র এই 5টা ছিল। যদি বলে যে হাইড্রোজেনের বিকিরণ বর্ণালীর নিচের কোনগুলো বা কয়টি, তখন যদি 5ও থাকে 6ও থাকে অপশন, আমরা 6-এ টিক মারবো। যদি 6 না থাকে শুধু 5 পর্যন্ত অপশন থাকে তাহলে 5-এ টিক মারবো, কারণ অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী 6টা হচ্ছে আর আগের ভার্সনের বই অনুযায়ী 5টা হচ্ছে। ঠিক আছে, তো আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এখন এই 6টা যে নাম সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। লাইমেন, বামার, পেসেন, ব্রাকেট, ফুন্ট, হামফ্রিস, মনে থাকবে। আবার লাইমেন, বামার, পেসেন, ব্রাকেট, ফুন্ট এবং হামফ্রিস, বোঝা গেছে? হামফ্রিস, হ্যাঁ হামফ্রিস। হামফ্রিস বর্গীয় লেখে, কেউ কেউ তার দীর্ঘ লিখে হামফ্রিস, পরে ফেলা হয়েছি। হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি, যেভাবে মনে রাখি আর কি, সেটাই হচ্ছে বিষয়। এখন আমাদের কথা হচ্ছে এইরকম, আমরা N1 একটা টার্ম লিখলাম এবং N2 একটা টার্ম লিখলাম, N2 দুইটা টার্ম লিখলাম। এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি এখন আমরা দেখব। একটু তাকাইতে হবে আবারও এখানে। আমাদের এই যে ইলেকট্রনটা কোথায় কত নাম্বারে ফিরে আসলো? 3 থেকে 1-এ ফিরে আসলো। আমাদের এই যে 1, এই যে 2 সিরিয়াল কি মিলতেছে? আরেকটু উপরে দিতে হবে এটা। N1 N2 এটা দিলাম আমি 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 4, এটা দিলাম 5, এটা দিলাম 6। এর মানে হচ্ছে ইলেকট্রনটা আমার বাইরে থেকে ভিতরে আসতেছে, অর্থাৎ এই যে 1 নাম্বার N1 দ্বারা আমি বুঝাচ্ছি ইলেকট্রনটা আমাদের 2 থেকেও আসতে পারে, 3 থেকেও আসতে পারে, 4 থেকেও আসতে পারে। অর্থাৎ আমি বুঝাচ্ছি এখানে 2 থেকেও আসতে পারে, 3 থেকেও আসতে পারে, 4 থেকেও আসতে পারে, আরও উপরে যে কোনো শক্তি স্তর থেকে আসতে পারে। যদি 1 নাম্বারে ফিরে আসে ইলেকট্রনটা, বাইরে থেকে যদি 1 নাম্বারে ফিরে আসে, তখন যে বর্ণালীটা পাই আমরা তার নাম হয় লাইমেন। আবারও বলতেছি, এগুলোর জন্য N2 এর জন্য এটার নামকরণ হয়নি। নাম, বর্ণালীর নাম, বর্ণালীর নাম। দেখো N2 এর জন্য এটার নামকরণ হয়নি, বরং বাইরে থেকে এই যে 1 নাম্বার কক্ষপথে যে আসলো এগুলোর ভিত্তিতে কিন্তু এগুলোর নামকরণ করা হয়েছে। যদি 1 নাম্বার ফিরে আসে নাম হবে লাইমেন। এমনও তো হইতে পারে, আচ্ছা 2 নাম্বারে যদি ফিরে আসে কোথা থেকে আসতে পারে? 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, আরও উপরে যে কোনো ইয়ে থেকে আসতে পারে। যদি 2 নাম্বারে ইলেকট্রনটা ফিরে আসে তখন যে বর্ণালীর নাম হবে তার নাম হবে বামার। যদি 3 নাম্বারে ফিরে আসে কোথা থেকে আসবে? 4, 5, 6, তখন নাম হবে
পেস্টেন একটু বাঁকা হয়ে গেল নাকি রে, এটা কিন্তু লাইমেন, এটা বামার, এটা হচ্ছে পেস্টেন। আচ্ছা, যদি আমাদের 4 নাম্বার ফিরে আসে কোথা থেকে 5, 6, 7, তাহলে যে বর্ণালীর নাম হবে তার নাম হবে ব্রাকেট 6, 7, 8, নাম হবে ফুন্ট বা ফান্ট, যে যেটাই বলুক না কেন, 7, 8, 9 হামফ্রিজ। আবারও বলতেছি, আমরা যে নামগুলো দিছি N2 এর উপর ভিত্তি করে না N1 এর উপর ভিত্তি করে? N1 মানে বোঝাচ্ছি আমরা যে বাইরে থেকে ইলেকট্রনটা আমার কত নাম্বার কক্ষপথে আসলো, বাইরে থেকে ইলেকট্রনটা আমার কত নাম্বার কক্ষপথে আসলো, অর্থাৎ 3 নাম্বার কক্ষপথে আসতে পারে তার উপর থেকে, তার উপরে যতগুলো আছে 4, 5, 6, 7, 8, 10, 12, 15 ইত্যাদি। 6 নাম্বার কক্ষপথে আসতে পারে কি নিচ থেকে আসবে, কখনো নিচের হবে না, তার মানে 6 এর উপর থেকে আসবে। বোঝা গেছে বাংলা কথা? তাহলে N1 হয়ে গেছে, N2 হয়েছে। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এখানে লাইনের একটা বিষয় আছে। লাইনের বিষয় কি? সাপোজ আমার 2 থেকে 1-এ আসলো, একটা বর্ণালী পাচ্ছি যার নাম হচ্ছে 2 থেকে 1-এ যখন ফিরে আসবে তখন যে বর্ণালী পাচ্ছি তার নাম হচ্ছে লাইমেন। কথার কথা যদি 3 থেকেও আসে তবুও লাইমেন হবে, লাইমেন হবে, ঠিক আছে, কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে বিষয়টা। চেঞ্জ কি? চেঞ্জ হচ্ছে আমি এখানে লিখি N1 তো আমরা বের করতে পারবোই, তাই না? তবে N2 বের করার নিয়ম হচ্ছে N1 প্লাস লাইন নাম্বার। N2 বের করার নিয়ম হচ্ছে N1 এর মান হবে বসাবো আমরা, তারপরে লাইন নাম্বার বসাবো। আমি শেষ করে দিচ্ছি, তারপরে তাকাও একটু ভালো করে। মনে করো যে বলে দিল কোশ্চিনে, আমি এখানে এটা মিশাবো না, কাজে লাগবে, তো আমি রাফ করতেছি। এখানে আমি দিলাম বামার সিরিজের প্রথম লাইন, বামার সিরিজের প্রথম লাইনের জন্য N1 হোয়াট, N2 হোয়াট। তখন আমি বলবো আরে বামার মানে তো আমি জানি, বামার মানে 2, সুতরাং N1 এর মান পাবো আমরা 2, N2 বের করব আমরা। এখানে লাইন দিয়ে ঝামেলায় ফেলে দিছে আমাদের। যদি লাইন না বলতো তাহলে তো ভেজাল হইতো না, তাই না রে? যদি লাইন না বলতো তাহলে আমরা বলতাম প্রথম লাইন মানে কি, লাইন যেহেতু বলছে আমরা লিখবো N1 প্লাস লাইন নাম্বার কত? প্রথম। তাহলে এখানে লিখবো আমরা 2 + 1 = 3। সাপোজ যদি বলতো বামার সিরিজের তৃতীয় লাইন যদি বলতো, বামারের জন্য N1 এর মান পাবো আমরা 2, N2 পাবো N1 প্লাস কত নাম্বার? তৃতীয়, সুতরাং এখানে আমরা 3 বসাবো, অর্থাৎ 2 + 3 পাচ্ছি আমরা 5। আমি যদি আরেকটা উদাহরণ দিতে চাই তাহলে মিশে দিচ্ছে এটা। যদি বলতো 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসলো, 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসলো, তখন আমরা ধরে নেব, আচ্ছা আমি এটাও লিখে দেই, এটা মিশে দিচ্ছি। যদি বলে যে ইলেকট্রনটি 3 নং কক্ষপথ থেকে 3 নং থেকে 1 নংয়ে আসলো, এটার ক্ষেত্রে N1 কি পাবো আর N2 কি পাবো? 3 নং থেকে কত নাম্বারে আসলো? 1 নাম্বারে আসলো, তাহলে N1 পাবো আমরা 1, আর N2 পাবো কোথা থেকে আসলো? তাহলে এখানে বসাবো আমরা 3। লাইনের এখানে কোনো ব্যাপার স্যাপার নাই। তবে আমাদের যে সৃজনশীল পরীক্ষাগুলো আছে, পরীক্ষা যে হবে, সেখানে কোনো লাইন নাম্বারের কথাবার্তা আসবে না, বা এখন পর্যন্ত আসেনি। আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত লাইনের বিষয় কিন্তু ছিল না। সৃজনশীল যেভাবে আসছে সেটা হচ্ছে এরকম করে। সৃজনশীলে যেটা আসবে সেটা হচ্ছে উদ্দীপকটা তোমাকে দিবে এইভাবে যে KLM বলা হবে M শেলের ইলেকট্রনটি K শেলে আসলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে আমরা তো এখনো বলিনি, সেটা করাইনি। তো আপাতত N1 N2 তে বের করতে পারবো। কোথা থেকে? M শেল থেকে K শেলে আসলো, তাহলে N1 পাবো কত? 1।
N2 পাবো কত 3 পাবো। আমরা আরেকটু যখন প্র্যাকটিস করবো না তখন এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো একটু বলি আমরা। সেটা হচ্ছে যদি আমাদের বলে ব্র্যাকেট সিরিজের পঞ্চম লাইনের জন্য N1 কত হবে আর N2 কত হবে? ব্র্যাকেট সিরিজের জন্য N1 এর মান হবে 4, কোনো ভেজাল নাই। আর N2 হবে কি N1 প্লাস লাইন নাম্বার, মানে কত পাবো? 9 পাবো। এ বোঝা গেছে বাংলা কথা? তো আমরা যদি আরেকটা উদাহরণ দিতে চাই, যেমন তোমার বলে দিল যে পেশেন্ট সিরিজের চতুর্থ লাইনের জন্য N1 কত আর N2 কত পেশেন্ট সিরিজের জন্য? তো পেশেন্ট তো আমরা জানি, পেশেন্ট মানে 3, N1 হবে 3, N1 হবে 3 আর N2 হবে N1 মানে 3 প্লাস লাইন নাম্বার 4 ইকুয়াল পাচ্ছি আমরা 7। আমরা এইটুকু এখন পর্যন্ত ক্লিয়ার হইতে পারলাম যে N1 এবং N2 বের করতে পারবো, এইটুকু শিওর আমরা N1 এবং N2 বের করতে পারবো। তো মানে লাইন নাম্বারের বিষয়টা তো বোঝা গেছে নাকি? তাহলে যদি বলে যে এইখান থেকে আসলো এখানে, এবার N1 এবং N2 কি হবে? N1 4 হবে, N2 হবে 4 প্লাস 7। অর্থাৎ এইটুকু আমরা শিওর যে কিভাবে আমরা N1 এবং N2 বের করতে পারতেছি। এবং এটাও মনে রাখবো যে অবশ্যই উপর থেকে আসবে, যেহেতু এটা বিকিরণ বর্ণালী নিয়ে আমরা আলোচনা করতেছি, নিচ থেকে কিন্তু আসবে না। এবং আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, লাইম্যান, বামার, পেস্টন, প্রাগেট, ফুন্ড, হামফ্রিজ। এখন আমাদের সৃজনশীল কিভাবে আসবে বা ম্যাথ কিভাবে করব সেই টার্মে এখন আমরা যাচ্ছি। আমরা এখন একটা সমীকরণ লিখলাম, রিডবার্গের সমীকরণ। আমাদের প্রয়োজন হবে একটু পরে, তো তাই আমরা লিখলাম। তো সমীকরণটা হচ্ছে 1/λ ইকুয়াল RS ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। তো N1 এবং N2-র সাথে পরিচয় হয়ে আসলাম আমরা। শুধু এখন পরিচয় নাই কোনটার সাথে? এটার সাথে। এটাকে বলে রিডবার্গের ধ্রুবক। রিডবার্গ এর ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে যেটা আমরা দিছিলাম এক সময়, বলো তো? 10, 96, 78 একক পার সেন্টিমিটার। এখন কেউ বলবে না আমি সিজিএসে করব না, আমি এসআইতে করব। তো করতে পারো, করো। কত হবে? 10, 96, 78, 00 এবার পার মিটার। আমরা কিন্তু যে কোনো একটা একক নিয়ে করতে পারি। এটাকে কি বলি আমরা? সিজিএস একক, এটাকে বলি এসআই একক। যে কোনো একটা একক দিয়ে করতে পারি। তাহলে এই মানটা মুখস্থ রাখতে হবে, একবারে ঠোঁটস্থ রাখতে হবে। আর ল্যামডা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? ল্যামডা দ্বারা বোঝাচ্ছি আমরা তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা একক বলতে পারি। তরঙ্গ দৈর্ঘ্য একক কি? মিটার হইতে পারে, অথবা কি হইতে পারে, অথবা হইতে পারে সেন্টিমিটার। অবশ্যই সেন্টিমিটারটা সিজিএসে হইতে পারে, এগুলো কনভার্ট করা যায়। আর এটা হচ্ছে এসআই। তো একটা কথা বলি আমি, যদি আমরা রিডবার্গের ধ্রুবক সিজিএস নেই, তাহলে আমাদের রেজাল্ট কিসে বের হবে? সেন্টিমিটারে বের হবে। যদি আমি এসআইতে নেই RS এর মানটা, রেজাল্ট আমাদের এসআই মানে মিটারে বের হবে। ঠিক আছে? তো আমরা এখন একটা ম্যাথ সলভ করব, কিভাবে সলভ করা যায়। তবে ভুল তোমরা করবা কয়েক জায়গায়। তো ভুলটা হচ্ছে কি, এখানে কেউ N2 বসাবে, কেউ আবার এখানে N1 বসাবে। এটা একটা ভুল হবে। কেউ N2, কেউ এখানে N1, এটা একটা ভুল। 2 নম্বর ভুল, স্কোয়ার দিতে ভুলে যাবে। 3 নম্বর ভুল, এখানে মাইনাস হবে না প্লাস হবে, এখানে একটা ভুল হবে। তিনটা ভুল এখানে আছে। তো N1 হবে না N2 হবে, N1 হবে না N2 হবে। তো মনে রাখবা সব সময় ছোটটা আগে বসে। ছোট থেকে তো বড় শুরু হয়, 2, 3, 4, 5 কি ছোট থেকে শুরু হয় না রে? তাহলে এখানে ছোট থেকে শুরু হবে N1 N2 এবং অবশ্যই স্কোয়ার হবে। আমরা একটা ম্যাথের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব।
আচ্ছা, আমরা এখানে একটা প্রশ্ন লিখলাম। প্রশ্নটা হচ্ছে এরকম যে ব্রাকেট সিরিজের চতুর্থ লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ব্রাকেট সিরিজের চতুর্থ লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো আমরা অবশ্যই N1 N2 গুলো লিখতেই পারি। N1 কত হবে? লাইমেন, বামার, পেশেন, ব্রাকেট, মানে কি N1 হচ্ছে 4। আচ্ছা, এখানে লাইনের একটা বিষয় আছে। লাইন যদি বিষয় না থাকতো তাহলে তো ঝামেলা হতো না। N2 পাবো N1 প্লাস লাইন নাম্বার, অর্থাৎ N1 প্লাস লাইন নাম্বার। তাহলে N1 এর মান পাচ্ছি 4, আর লাইন নাম্বার কত এখানে? 4। তাহলে পাচ্ছি আমরা 8। N1 পাচ্ছি 4, N2 পাচ্ছি 8। এখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কোশ্চিনে বলছে বের করো তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা আমাদের সমীকরণে যাচ্ছি, যার নাম হচ্ছে কি? রিডবার্গের সমীকরণ। 1/λ ইকুয়াল RH 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। বোঝা গেছে বাংলা কথা? এখন কথা হচ্ছে আরেকটা টেকনিক আছে, ছোট মান অলওয়েজ 1 এর সাথে বসবে। ছোট মানটা সবসময় N1 এর সাথে বসবে, আর বড় মান অলওয়েজ N2 এখানে বসবে। এটাকে টেকনিক মনে রাখতে পারো, বা এমনিতেই হয়ে যাবে এটা। যেমন এখানে আমি কি বসাবো? 10, 96, 78 বসাবো না? RH এর মানটা এটা কিসে নিলাম? সিজিএসে। আচ্ছা, এইখানে N1 মানে কত? 4, মানে 4 স্কোয়ার মাইনাস N2 মানে 8 স্কোয়ার। কি ঠিক না? এইখান থেকে আমাকে একটা রেজাল্ট নিয়ে আসো তো, কত আসে? ওয়ান বাই ল্যামডার মান চাচ্ছি, শুধু ল্যামডার মান না কিন্তু, শুধু 1/λ, মানে দুইটা মানই আমার দরকার। আমার 5141.15, আর এখানে শুধু ল্যামডা 1.94 -4। ঠিক আছে কি এই মানটা? চেক করে দেখো। ঠিক আছে, এখন আমাকে বলো যে এখানে একক কি বসাবো আমি? এখানে আমরা সেটা সবাই ভুল করি, সেটা হচ্ছে তোমরাও করলা, এখানে শুধু সেন্টিমিটার হবে না, এখানে হবে পার সেন্টিমিটার। ল্যামডার একক তুমি যদি সেন্টিমিটার বসাও, ইনভার্স করলে কি হবে? পার সেন্টিমিটার হবে না, তবে এইখানে হবে সেন্টিমিটার, তাই না রে? এখন আমরা যে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা একটু তাকাবো এই দিকে। কি একটা পূর্ণ তরঙ্গ না এটা? এটা একটা পূর্ণ তরঙ্গ। এখন ধরে নাও যে এটা হচ্ছে এর লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার। কত? 1 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কয়টা তরঙ্গ পাচ্ছি? পূর্ণ তরঙ্গ 1, 2, 3, এটাই না রে? 1, 2, 3। কতটুকু জায়গার মধ্যে? 1 সেন্টিমিটারের মধ্যে। তাহলে এই জিনিসটাকে লিখতে পারি আমরা 3cm ইনভার্স 1। এটার বাংলা অনুবাদ দ্বারায় 1 সেন্টিমিটারের তরঙ্গ কয়টা? তরঙ্গ সংখ্যা কয়টা? 3টা। এটাকে আমরা 3 সেন্টিমিটার ইনভার্স 1, এটার বাংলা অনুবাদ হচ্ছে 1 সেন্টিমিটারে তরঙ্গ হচ্ছে 3টা, 1 সেন্টিমিটারে। এবার এটা অনুবাদ করো। 1 সেন্টিমিটারের তরঙ্গ কতগুলো? এতগুলো। 1 সেন্টিমিটারের তরঙ্গ হচ্ছে এতগুলো। সুতরাং আমরা এটা দ্বারা তরঙ্গ সংখ্যা বোঝাচ্ছি, এটা দ্বারা তরঙ্গ সংখ্যা বোঝাচ্ছি 1 সেন্টিমিটারে এতগুলো। যদিও বা তরঙ্গ সংখ্যার কোনো একক থাকে না, একবার প্রশ্ন করছিলাম, এটা দ্বারা আমরা এটা শুধু বুঝাচ্ছি আমরা যে 1 সেন্টিমিটারে আছে এতগুলো সংখ্যা, 1 সেন্টিমিটারে আছে। সাপোজ মিটার যদি থাকতো আমরা বলতাম 1 মিটারে আছে এতগুলো তরঙ্গ দৈর্ঘ্য, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য।
সাপোজ এখানে যদি এটা সেন্টিমিটার না বলে আমরা বলতাম 1 মিটার লেন্থ, এটা দৈর্ঘ্য 1 মিটার, তাহলে আমরা বলবো আরে 1 মিটারে তো 3টা আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, তখন আমরা বলবো 3m ইনভার্স 1। এটার বাংলা অনুবাদ কি? 1 মিটারে 3টা কি পূর্ণ না অর্ধ? পূর্ণ তরঙ্গ আমরা পাচ্ছি, বুঝি না? ইনভার্স করলাম আমরা এখানে ওই যেখানে বলে যে 3 মানে এমএসি কার্ড আমরা 3টা দূরত্ব আছে এটাকে বাংলা অনুবাদ করার জন্য m ইনভার্স 1 মানে 1 সেন্টিমিটার, 1 মিটারে 1 মিটার, এখানে 1 মিটারের জন্য কয়টা পাচ্ছি? 3টা। 1 মিটারের জন্য 3টা পাচ্ছি। এটা তো আমরা ইনভার্স হিসেবে পাচ্ছি না, এটা বাংলা অনুবাদ কি দাঁড়ায়? 1 মিটারে পাচ্ছি 3টা, যদি সেন্টিমিটার থাকতো 1 সেন্টিমিটারে পাচ্ছি 3টা। তাহলে এই অনুবাদটা যদি আমরা এখানে ইউজ করি, 1 সেন্টিমিটারে আমরা কতগুলো পূর্ণ তরঙ্গ পাচ্ছি? এতগুলো পাচ্ছি। আর ল্যামডার মানটা এখান থেকে বের করব। আমাদের কোশ্চিন কিন্তু বলছে এটা বের করতে বলিনি, কোশ্চিন বলছে এটা বের করো। নিউটন 1/λ যে সূত্র ছিল পড়ে তো দাঁড়ায় এটা কোনটা? নিউ ইকুয়াল 1/λ নিউ বার। হ্যাঁ, এখানে আরও কথা আসবে, আমি শেষ কথা তো আরও আছে। আচ্ছা, তাহলে কোশ্চিনে অনেক সময় তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে চাবে ওরা, কোশ্চিনে কখনো সেন্টিমিটারে চাবে না। কোশ্চিনে যখনই তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে তখন তুমি সেটাকে ন্যানোমিটারে কনভার্ট করে নিয়ে আসবা। আবার ন্যানোমিটারে কনভার্ট করতে গেলে তো আমরা জানি 1 ন্যানোমিটার ইকুয়াল কি জানি 1 nm, 1 ন্যানোমিটার ইকুয়াল 10 ইনভার্স 7 সেন্টিমিটার। উল্টায় যদি আমরা 1 সেন্টিমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার ইনভার্স না এত ন্যানোমিটার, তাহলে আমরা বলতেই পারি যে আমরা জানি 1 সেন্টিমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার, অতএব এত সেন্টিমিটার ইকুয়াল কত ন্যানোমিটার। অনেক সময় আমাদের কালার জানতে চাবে, যার কারণে আমি তোমাদের কালারগুলো পড়তে বলছিলাম, দৃশ্যমান অঞ্চলের যে কালারগুলো। আচ্ছা, তো আমি আবারও বলতেছি, আমাদের এইভাবে ম্যাথ করতে হবে, অর্থাৎ সব সময় লাইন নাম্বার কিন্তু থাকবে না। আমাদের যে সৃজনশীলগুলো আছে, সৃজনশীলগুলো বলছে এইভাবে। আমি একটু সৃজনশীলের কথা বলি। আমাদের এই জিনিসগুলো খুব একটা সৃজনশীলের কাজে লাগবে না, শুধু আমাদের বলবে এইভাবে একটা ম্যাথের কথা বলবে যে এরকম কে এল এম এন আরও থাকতে পারে, মনে করো এনও থাকলো, বলে দিল যে এন শেল থেকে একটা ইলেকট্রন এল শেলে আসলো, এন শেল থেকে এল শেলে আসলো, তখন আমি বলে দিল যে এর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। কোনো অসুবিধা নাই, আমি n1 বের করতে পারবো। কোথায় আসছে? এল এ, মানে 2। n1 এর মান হচ্ছে 2। কোথা থেকে আসলো? n মানে 4 নম্বর কক্ষপথ থেকে আসলো 4। এখানে লাইন নাম্বার কোনো ব্যাপার স্যাপার নাই তো এখানে। আর আমাদের সৃজনশীলগুলো এভাবেই আসছে, লাইন নাম্বার দিয়ে এখন পর্যন্ত একটাও আসেনি, লাইন নাম্বার দিয়ে আসেনি। অ্যাডমিশনে আসে কিছু কিছু, তবে লাইন নাম্বার থেকে আসেনি। তাহলে n1 n2 পাইলাম, তো আমরা অঙ্ক হয়েই গেল। এখানে n1 কি বসাবো? n1 মানে কি 2, মানে 2 দ্বিগুণে কত? 4, আর n2 মানে 4 × 16। তো আমরা এখান থেকে কি ম্যাথ বের করতে পারবো না? 1/λ মান পাবো না? 1/λ থেকে ল্যামডা পাবো। বলা হবে যে এখানে যে বিকিরিত হয় শক্তিটা, তার কালারটা হবে কেমন। তো আমরা একটা ল্যামডার মান পাবো। ল্যামডাটাকে কিসে নিয়ে আসবো? ন্যানোমিটারে নিয়ে আসবো। তুমি সেন্টিমিটার দিয়ে করো আর মিটার দিয়ে করো, আমরা ন্যানোমিটারে নিয়ে আসবো। তো ন্যানোমিটার বের করে আমরা শতবার বলে আসছি, 1 ন্যানোমিটার ইকুয়াল 10 ইনভার্স 7 সেন্টিমিটার ইকুয়াল 10 ইনভার্স 9 মিটার। যদি উল্টাই আমরা যদি উল্টাই 1 সেন্টিমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার, আবার 1 মিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, আমরা উল্টাই কিন্তু এইভাবে কাজটা করতে পারি। তো আমাদের অলওয়েজ ল্যামডার মানটা ন্যানোমিটারে নিয়ে আসাই উচিত। তারপরে আমরা ওই কালার চার্ট একটা দিয়েছিলাম, যে ওই চার্টটার সাথে মিলাই দেখবো যে কার সাথে মিলে যাচ্ছে। তো আমরা এই টাইপের একটা ম্যাথ করবো, অবশ্যই এখনই করবো। তার আগে আরেকটা তথ্য আমার দেওয়া বাকি আছে। সেই তথ্যটা হচ্ছে এরকম, যে আমরা যে নামগুলো লিখছিলাম কিছুক্ষণ আগে, কী যেন লিখছিলাম? লাইমেন, বামার, পেশসেন, ব্রাকেট, ফুন্ড। আমি একটু সংক্ষেপে লিখি। প্রথমে ছিল কি? লাইমেন, বামার, পেশসেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিজ। একটা কথা বলি, এই যে বর্ণালীটা, এটা সাধারণত দেখা যায় অতিবেগুনি অঞ্চলে, মুখস্থ, অতিবেগুনি অঞ্চলে এটা পাওয়া যায়।
আর বামারটা পাওয়া যায় কোথায়? দৃশ্যমান অঞ্চলে, দৃশ্যমান অঞ্চলে। বাকি যেগুলো আছে সাধারণত এগুলো সবগুলোই পাওয়া যায় অবলোহিত অঞ্চলে, অবলোহিত অঞ্চলে। তবে পরীক্ষায় যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই অংশ। একাধিক জায়গায় আসছে যে বামার যে বর্ণালী সেটা কোন অঞ্চলে পাওয়া যায়, আমরা বলবো দৃশ্যমান অঞ্চলে। তাহলে কি বললাম? লাইমেন হচ্ছে অতিবেগুনি অঞ্চল, বামার হচ্ছে দৃশ্যমান অঞ্চল, এবং বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সাধারণত অবলোহিত অঞ্চলে আমরা দেখতে পাই। তো আরেকটা আমাদের তথ্য দেওয়ার বাকি আছে, সেটা হচ্ছে বর্ণালী মাপার যে একটা যন্ত্র, প্রত্যেকটা জিনিসেরই একটা মাপার যন্ত্র থাকে না রে? জ্বর মাপার যন্ত্রের নাম কি? আর বর্ণালী মাপার যন্ত্র হচ্ছে স্পেকট্রোমিটার। আমি লিখে দিচ্ছি স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার এটা হচ্ছে বর্ণালী মাপার যন্ত্র, বর্ণালী মাপার যন্ত্র। আমি যদি একটু রিভিউ করি যে আসলে কি আমরা করে আসলাম। আমরা বললাম যে আমরা বর্ণালী নিয়ে আলোচনা করব। বর্ণালী দুই ধরনের, একটা শ্বসন বর্ণালী যেটা হচ্ছে কি উজ্জ্বল না অনুজ্জ্বল? অনুজ্জ্বল, সাধারণত ব্ল্যাক হয়ে থাকে। আর বিকিরণ বর্ণালী হচ্ছে উজ্জ্বল টাইপের। মূলত আমাদের পরীক্ষায় যেটা কাজে লাগবে সেটা শ্বসন না বিকিরণ? বিকিরণের আমাদের সাধারণত ম্যাথগুলো কাজে লাগে। তো বিকিরণ বর্ণালী সর্বপ্রথম গবেষণা করা হয়েছিল কোন মৌল দ্বারা? হাইড্রোজেন মৌল দ্বারা করছিল। যার কারণে আমরা এই যে বর্ণালীগুলো করলাম এটা শুধু হাইড্রোজেনের উপর ভিত্তি করেই করছি কিন্তু। হ্যাঁ, তো এখানে প্রায় মোটামুটি 6 ধরনের পাইছি। ওল্ড ভার্সনের বইগুলোতে আছে 5টা, লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড পর্যন্ত। নিউ ভার্সনে একটা যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে হামফ্রিজ। তো আমরা এটা যেটা বুঝলাম যে যদি ইলেকট্রন মানে 4 থেকে 3-এ আসে বা 5 থেকে 2-এ আসে, যেখানে আসবে ফিরে যেটা আসবে সেটাই হচ্ছে N1। ফিরে যেখানে আসবে সেটাই হচ্ছে N1। আমি এটা যদি একটু এভাবে লিখি, নোট তো না, মানে ফিরে আসবে মানে হচ্ছে N1। ফিরে আসবে মানে কোথায়? N1। আর যেখান থেকে আসবে সেটা হচ্ছে N2। আমরা বলতে পারি না, এগুলো তো আমরা করে আসলাম, আমরা জাস্ট শর্টকাটে করতেছি। তাহলে যেখান থেকে আসবে সেটা হচ্ছে N2, যে জায়গায় আসবে সেটা হচ্ছে N1। আর এই যে লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড আমরা যে আলোচনাগুলো করলাম, এটা যে নামগুলো দিলাম, এই নামগুলো কিন্তু ডিপেন্ড করতেছে N1 না N2 এর উপর? N1 এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে যদি আমাদের 3 নাম্বার কক্ষপথে কোনো ইলেকট্রন আসে, কত থেকে আসতে পারে? 4, মানে 3-এর উপরে যতগুলো আছে সেগুলো থেকে আসতে পারে। এবং লাইনের একটা বিষয় আমাদের আছে, লাইনের ক্ষেত্রে যখন আমাদের কোশ্চেন বলবে লাইন টাইপের কথাবার্তা, তখন আমরা N1 তখন ভেজাল নাই, N2 বের করব কি? N1 প্লাস লাইন নাম্বার। মনে করো যে ফুন্টের মানে ফুন্ট সিরিজের 6ষ্ঠ নাম্বার লাইন। ফুন্ট মানে কি? কত? 5। N1 হবে 5, তাহলে N2 কি হবে? 11। N1 5 + 6 11। বলো। কক্ষপথ থাকলে তখন আমি কক্ষপথের কথাও বলছি, তখন লাইনের কোনো বিষয় থাকবে না। কক্ষপথ মানে কোনো লাইনের, কক্ষপথটাই আমাদের সৃজনশীলে কি লাইন থেকে আসবে না কক্ষপথ থেকে আসবে? আমি দিলাম, আরেকটা প্রমাণ দিব তো, এখন ওয়েট করো। এবং সাধারণত এই যে রিডবার্গের সমীকরণটা আমরা বললাম, এই সমীকরণ থেকে আমাদের কালার সিলেক্ট করতে বলবে, রং। আমরা এই কারণে কালারগুলো পড়াইছিলাম তো আমাদের, কত থেকে কত। লাল রঙের রেঞ্জ কত? লাল কত? আবার বলো। 648 থেকে 780। আচ্ছা, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? 780। যদি আমি বলি যে আসমানির কত? 451 থেকে 500, এটা কি আসমানি?
ওকে, ভালো। রিডবার্গের সমীকরণটা কি যেন? সমীকরণটা কি রিডবার্গের? ল্যামডা ইকুয়াল, হ্যাঁ, তাহলে ভুল করা যাবে না, 1/n1 হবে কিন্তু স্কোয়ার মাইনাস 1/, প্রথমটা ছোট দিয়ে শুরু হবে এবং অবশ্যই কি করতে হবে? স্কোয়ার দিতে হবে। ভুল যে জায়গায় করা যাবে না সেটা হচ্ছে 1/λ ইকুয়াল RS এর এখানে প্লাস দেওয়া যাবে না, আবার ওটা ইনটু অবস্থায় চলে যাবে, তাই না রে? এখানে আরেকটা যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমীকরণটা ছিল 1/λ ইকুয়াল RS 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দেখো আমরা কিন্তু 1/λ ইকুয়াল জানি, 1/λ ইকুয়াল কি? নিউ বার, তরঙ্গ সংখ্যা নিউ বার, 1/λ ইকুয়াল নিউ বার। সুতরাং কেউ যদি লিখে এখানে এটা হবে না, হবে না রে? কেউ আবার এটা লিখলো না, লিখলো না, এটা ইকুয়াল এটা লিখলো, কি ভুল হবে? এটা ইকুয়াল এটা কিন্তু হবে, তবে রেজাল্টটা আমাদের তরঙ্গ সংখ্যায় তখন বের হবে, ল্যামডার মানটা বের হবে না। তাহলে এটা ইকুয়াল 1/λ ইকুয়াল এটা লিখতে পারি। আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আমরা কোন দিকে যাব। আমি এখন যে ম্যাথটা দিব সবাই পারবে এইটুকু আমার বিশ্বাস আছে। ক্যালকুলেটর সবাই বের করো। তাহলে এখানে কি বলা ছিল? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়, চতুর্থ থেকে দ্বিতীয়তে, তার মানে আমরা ধরেই নিলাম n1 হচ্ছে কত? 2, n2 হচ্ছে কত? কোথা থেকে আসলো? 4 থেকে আসলো। তো আমাদের কাহিনী শেষ, আর কি? আর তো কিছুই নেই। আমরা সমীকরণ বসাবো 1/λ ইকুয়াল RS 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো আমরা জানি 10, 96, 78, 1/n1 স্কোয়ার মানে 4 মাইনাস 1/n2 স্কোয়ার মানে 16। আমরা এখানে একটা রেজাল্ট পাবো, কত যেন আসবে? আচ্ছা ল্যামডার মানটা একবারে বলো তো কত আসবে? ল্যামডার মানটা আপনারা যদি সেন্টিমিটার করেন তাহলে আপনার আসবে 4.86 × 10⁻⁵। আচ্ছা, আর আমরা এটা সেন্টিমিটারেই পাবো কারণ আমরা এখানে সিজিএস একক ইউজ করছি। এখন এটাকে আমরা কি বলছে কোশ্চিনে, তখন সৃষ্ট বর্ণালী রেখা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য আমরা ন্যানোমিটারে বের করব, আসছে সেন্টিমিটারে, এখন আমরা ন্যানোমিটারে করব। তাহলে আপনার 486.27, 486.27 আমরা ন্যানোমিটারে বের করে নিয়ে আসলাম। ন্যানোমিটারে কীভাবে বের করব? 10⁷ দ্বারা গুণ করবে, এটা আমরা জানি। এবং 2 নম্বর পয়েন্ট যেটা বলছে ওরা কত হবে তো বের করলাম, বলছে বিকিরণের বর্ণ কিরূপ হবে। এখন বিকিরণের বর্ণ কোন কালার হইতে পারে? আসমানি হবে। তাহলে আসমানের রেঞ্জ বলো কত? আসমানের রেঞ্জ কত? 451 থেকে 500 ন্যানোমিটার। তো এই ন্যানোমিটারের মধ্যে কিন্তু আমরা এটাকে খুঁজে পাচ্ছি, সুতরাং কালার হবে, এটার কালার হবে আসমানি। এখন কথা হচ্ছে কি, কেউ যদি কালারটা সিলেক্ট করতে না পারে তাহলে কিন্তু 4-এর মধ্যে সে 2 পাবে। কেউ যদি কালারটা সিলেক্ট করতে না পারে 4-এর মধ্যে সে 2 পাবে, আর যদি কালার সহ সিলেক্ট করতে পারে 4-এর মধ্যে কিন্তু 2 পাবে। তো আমরা এখন একটা সৃজনশীল দেখি, এটা তো আমি এমনিতে একটা ম্যাথ দিলাম, তো আমরা এখন সৃজনশীল একটা প্রশ্ন দেখবো। সৃজনশীল এগুলো কিন্তু ম্যাথ, মানে নর্মাল ম্যাথ দিলাম আমি। সৃজনশীল কিভাবে আসে দেখো, আমি শতবার বলে আসছিলাম যে সৃজনশীলের ক্ষেত্রে সাধারণত লাইন নাম্বার থাকে না, শুধু জাস্ট ওরা কি কক্ষপথ দিয়ে ওরা উদ্দীপক সাজায়। তো আমরা একটু সৃজনশীলগুলো দেখি এবং একটা কথা বলি। কথাটা হচ্ছে কি, আমাদের কি বের হইলে ল্যামডার মান বের হচ্ছে না। আচ্ছা সব সময় ল্যামডা যাবে এমনও তো না, ল্যামডা থেকে অন্য কিছু চাইতে পারে। যেমন আমরা ইকুয়াল hc/λ পাই, আমাদের তো শক্তির মানটাই চাইতে পারে। দেখো আমাদের অনেক সময় ল্যামডা না চেয়ে শক্তি চাইতে পারে, তো আমরা শক্তির মান জানি hc/λ, ল্যামডার মান বসাই দিব, h এর মান মুখস্থ, c এর মানও মুখস্থ। অনেক সময় কম্পাঙ্ক চাবে, অনেক সময় কি চাবে? কম্পাঙ্ক। তো আমরা জানি কম্পাঙ্ক কি রে? কম্পাঙ্ক ইকুয়াল কি? নিউ ইকুয়াল c/λ। আমরা আমাদের অনেক সময় কম্পাঙ্ক চাবে কিন্তু। তো এখন আমরা সিস্টেম মতো ল্যামডা নিয়ে আসছি ওই যে রিডবার্গ থেকে। ল্যামডার মানটা আমরা এখন কি বসাবো? কম্পাঙ্ক তো চাবে না, আমরা ল্যামডার মানটা এখানে বসাই দিব, আর সি এর মান তো মুখস্থ আমরা জানি, তো কম্পাঙ্ক হয়ে গেল। তার মানে বোঝা গেল আমাদের রিডবার্গের সমীকরণ যদি পড়ি কয়েকটা জায়গায় আমাদের হেল্প হচ্ছে। নাম্বার 1 তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারতেছি, নাম্বার 2 কালার সিলেক্ট করতে পারতেছি, নাম্বার 3
এর মান, শক্তির মান বের করতে পারতেছি। নাম্বার 4 কম্পাঙ্ক বের করতে পারতেছি। এই 4 ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাজে লাগবে, মানে উত্তরগুলো আমরা বের করতে পারতেছি রিডবার্গের সমীকরণ থেকে। তো আমরা এক ধরনের ম্যাথ তো করলামই, সেটা হচ্ছে কি ম্যাথ করলাম, এটা কালার সিলেক্ট করা আমরা দেখলাম। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে রাজশাহী 17। এখন আমরা আলোচনা করব রাজশাহী 17-এর একটা প্রশ্ন, দেখি পারো কিনা। তাহলে কি বলছে এখানে, মডেলটি এইচ পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হলে ইলেকট্রনটি ধাপান্তরের সময় নির্গত শক্তি নির্ণয় করে এর তরঙ্গদৈর্ঘ্য বের করো। এই টাইপের প্রশ্ন শুধু একটা না, প্রায় 70% ঘ নাম্বারগুলোতে এই টাইপের প্রশ্ন আসছে, এবং প্রায় 80% আমাদের কোয়ান্টাম সংখ্যা এবং তো এই যে তোমার রিডবার্গের সমীকরণ, এই দুইটা টপিক থেকে প্রায় 80 থেকে 90% ঘ নাম্বার দখল করে নিছে। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি কোন টপিকগুলো গুরুত্ব দিবা। 80% বললাম, তুমি যাচাই করে দেখবা ঠিক হচ্ছে কিনা। তো আমাদের এখানে ধাপান্তরের সময় এখানে বলছে ইলেকট্রনটি কত নাম্বার কক্ষপথে আছে, 3 নাম্বার কক্ষপথে আছে। ধাপান্তর মানে পড়তেছে কত নাম্বারে আসতেছে, কে মানে এন শেলে, এই তোমার প্রথম শেলে আসতেছে। সুতরাং N1 পাচ্ছি আমরা কত 1, N2 পাচ্ছি আমরা কত 3। এখানে কোনো লাইন নাম্বারের বিষয় নাই। আমরা প্রথমেই তো বলে আসলাম যে লাইন দিয়ে সাধারণত সৃজনশীল আসে না। তো আমরা রিডবার্গের সমীকরণ যদি 1/λ = RH বসাই, 1/N1² মাইনাস 1/N2², তাহলে আমাদের এখানে 10 96 78 আমরা সিজিএসে নিলাম ইন্টু 1 কত হবে 1 মাইনাস 1 ভাগ কত 3 3 9 নাকি রে 9 আসবে। এবং এখানে আমরা ল্যামডার একটা মান সিজি মানে সেন্টিমিটারে পাবো। সেন্টিমিটারে কত আসছে এখানে 1.02 10⁻5 সেন্টিমিটার আসছে। তো এটাকে আমরা যদি এসআইতে করি তাহলে রেজাল্ট আসবে 1.02 ইন্টু 10⁻7 নাকি ন্যানোমিটার। আমি ন্যানোমিটারে করতে বলতেছি রে, এটাকে সেন্টিমিটারটাকে ন্যানোমিটারে করো। সেন্টিমিটারটাকে ন্যানোমিটারে করলে কত আসতেছে, সেন্টিমিটারটাকে ন্যানোমিটারে করবা না তুমি। 1.2 ইন্টু 10⁻⁰ নাকি ইনভার্স 12 ন্যানোমিটার। আমি ন্যানোমিটারে চাচ্ছি, আমরা সবসময় ল্যামডাটাকে ন্যানোমিটারে নিয়ে আসবো। 2 হবে হ্যাঁ, 1.2 ইন্টু 10⁻2 ন্যানোমিটার। আমাদের সবসময় ল্যামডার মানটা ন্যানোমিটারেই নিতে হবে। কোশ্চেন কিন্তু দুইটা অংশ চাইছে, একটা চাইছে তরঙ্গ দৈর্ঘ্য আর একটা চাইছে শক্তি। তো আমরা কিন্তু জানি যে E = hc/λ। আমরা এখানে h এর মান বসাই দিব। h এর মান কি, আমরা যেহেতু আমরা সিজিএসে করলাম কোথার এখানে কি হবে রে 10² হবে। আচ্ছা 1.2 ইন্টু 10⁻2 হবে এক কথা। যাই হোক, তো এইচ এর মানটা আমরা সিজিএসে নেওয়া উচিত, যেহেতু আমরা সিজিএসে বের করলাম 6.626 ইন্টু 10⁻27। আলোর বেগ পাচ্ছি আমরা 3 ইন্টু 10⁻10 কত 10, সিজিএসে 10⁻10 বসাবো আমরা। আর ল্যামডার মানটা পাচ্ছি এখানে 1.025 ইন্টু 10⁻5। তাহলে রেজাল্ট কত আসে শক্তির, যা হোক এখানে কেউ যদি এসআইতে করে কোনো অসুবিধা হবে না, কেউ যদি সিজিএসে করে তবুও অসুবিধা হবে না।